আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা লাস্ট পর্যন্ত যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কি ভিডিও 2তে কাইনেটিক এনার্জি এবং ওয়ার্ক এনার্জি থিওরি, এবং তার শেষে আমি বলেছিলাম নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব পোটেনশিয়াল এনার্জি এবং কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। এটা মেকানিক্যাল এনার্জি টু টাইপস, একটা পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি নিয়ে আমরা অনেকটাই শিখেছি, আজকে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ডিসকাস করব এবং তারপর মেকানিক্যাল এনার্জি দুটোকে অ্যাড করে দেখা যাবে কিছু কিছু ক্রাইটেরিয়ার জন্য কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি হয়। ফার্স্ট অফ অল, এই পোটেনশিয়াল এনার্জি বা স্মৃতিশক্তি, এটা এই কনসেপ্টটা কিন্তু সবসময়ের জন্যই একটা পার্টিকুলার ফোর্স ফিল্ডের জন্য কাজ করে, তাকে বলা হচ্ছে তোমার কনজারভেটিভ ফোর্স ফিল্ড। কনজারভেটিভ ফোর্স ফিল্ড, এই কনজারভেটিভ ফোর্স ফিল্ডের মধ্যে কি বোঝায়, কাকে বলে কনজারভেটিভ ফোর্স? দুটো টার্ম আজকে বলবো, একটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স আর একটা হচ্ছে নন কনজারভেটিভ। ফার্স্ট কনজারভেটিভ ফোর্স, এক্সাম্পল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক এটসেট্রা। কাকে বলবো আমরা কনজারভেটিভ? যদি আমাদের এই কনজারভেটিভ ফোর্স ফিল্ডের মানে মহাকর্ষীয় বা গ্র্যাভিটেশনাল ফিল্ডের মনে করা যাক এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে যাওয়া হয়, এ থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য যদি যে ওয়ার্ক ডানটা হবে সেটা যদি পাথের ওপর ডিপেন্ডেন্ট না হয়, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। কনজারভেটিভ ফিল্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, only depend upon initial and final position, initial position আর final position এর উপর ডিপেন্ড করে। তাহলে ওয়ার্ক ডান একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ আর একটা হচ্ছে ওয়ার্ক ডান ডিপেন্ড অন only initial and final position। একটু ইলাবোরেটলি ব্যাপারটা বলা যাক যে এই মহাকর্ষীয় ফিল্ডের এই পয়েন্ট থেকে এই আমি এই সাইড উপরের দিকে দেবো, এটা গ্র্যাভিটেশনাল ফিল্ড, মহাকর্ষীয় ফিল্ড, কনজারভেটিভ সিস্টেম। তাহলে এই পয়েন্ট থেকে বি পয়েন্টে যাব, এখান থেকে যাওয়াটা এইভাবেও হতে পারে, সোজা হতে পারে, ঘুরে এসে হতে পারে, এইভাবে ঘুরে আসে আবার এখানে হতে পারে, যেভাবেই হোক না কেন ওয়ার্ক ডানটা কিন্তু সেম থাকবে। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে গেলে ওয়ার্ক ডান টোটালি ডিপেন্ড হবে শুধু ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপর। ওকে, তাহলে আমরা বলতে পারবো এটা কনজারভেটিভ ফিল্ড। আরেকটা কি নেক্সট, সি, টোটাল রাউন্ড ট্রিপ, এই গেল আবার এই ফিরে চলে এলো, তা টোটাল রাউন্ড ট্রিপের ওয়ার্ক ডান 0 হবে। ওয়ার্ক ডান থ্রু এ ক্লোজড পাথ is 0। অর্থাৎ কি, যদি এ থেকে বি পয়েন্টে গেল আবার বি থেকে এ পয়েন্টে ফিরে চলে এলো, তাহলে এখানে টোটাল ওয়ার্ক ডান মানে WAB প্লাস WBA দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটাকে লেখা যায় ক্লোজ লাইন ইন্টিগ্রাল F ডট dr, কারণ ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা আগে দেখেছি দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কনজারভেটিভ সিস্টেমের প্রপার্টিজ। এবং আরো ভাবে বলা যায় যেটা আমাদের জিমেন্স ছিল যে হচ্ছে 1A পজিশন থেকে বি পয়েন্ট পর্যন্ত যাওয়ার জন্য তিনটে পথ, গ্র্যাভিটেশন ফিল্ড বা কনজারভেটিভ ফিল্ডের জন্য এটা হচ্ছে 1 নাম্বার পাথ, এটা হচ্ছে 2 পাথ নাম্বার 2 অ্যান্ড দিস ইজ হচ্ছে পাথ নাম্বার 3। তিনটে পাথে গেছে করে কয়েকটা অপশন ছিল, একটা হচ্ছে W1 বড়, W2 বড়, W3 বড়, গ্রেটার দেন লেস দেন করে, কিন্তু আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে যেহেতু কনজারভেটিভ ফিল্ড W1 দ্যাট ইজ ইকুয়াল টু W2 দ্যাট ইজ ইকুয়াল টু W3। তিনটে পাথই আমাদের ওয়ার্ক ডানটা সেম হবে, বিকজ দিস ইজ কনজারভেটিভ ফিল্ডের মধ্যে আছে কনজারভেটিভ ফোর্স, এবং ফিল্ডটা হচ্ছে যেটা তৈরি হচ্ছে কনজারভেটিভ ফিল্ড। তাই কনজারভেটিভ ফিল্ডের মধ্যে ওয়ার্ক ডানটা আমাদের দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ এবং রাউন্ড ট্রিপে ইকুয়াল টু 0। দিস টু, এই তিনটে প্রপার্টি ভেরি মাচ ইম্পর্টেন্ট। নন কনজারভেটিভ সিস্টেমে কি হবে, এখান থেকে বলে দেওয়া যাবে সেটা ওয়ার্ক ডান ইজ ডিপেন্ডেন্ট অফ পাথ। আমরা একটুখানি এখানে চেঞ্জ করে দিয়েছি, নন কনজারভেটিভ যদি করে দেওয়া হয়
এখানে যদি একটুখানি তোমরা করে নিয়ে লিখে নিয়ে আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। নন কনজারভেটিভ হলে কি হবে? নন কনজারভেটিভ হলে আমাদের এক্সাম্পলটাও পাল্টে যাবে, এক্সাম্পলটাও আর নো লঙ্গার দিস। এটা হচ্ছে এক্সাম্পল, ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স নন কনজারভেটিভ, viscous force non conservative, etc. তাহলে এখানে আমাদের ফার্স্ট প্রপার্টি হবে হচ্ছে ওয়ার্ক ডান ইজ ডিপেন্ডেন্ট অফ পাথ, ওয়ার্ক ডান ডিপেন্ডেন্ট অন পাথ। আর 2 নম্বর হচ্ছে এটা ওয়ার্ক ডান থ্রু এ ক্লোজ পাথ ইজ নন জিরো। তাহলে দিস ইজ নট ইকুয়াল টু জিরো, দিস ইজ নট ইকুয়াল টু জিরো। তোমরা নিশ্চয়ই একটুখানি এক্সাম্পল এখানে যদি নন কনজারভেটিভের ক্ষেত্রে বলে দেওয়া যায়, দেখো যদি বলা হয় এটা ফ্রিকশনাল ফোর্স, এটা রাফ সারফেস, এটা এম মাস, ওটাকে যদি তাহলে যদি ডান দিকে নিয়ে যাওয়া হয় তাহলে এম মাসের রিলেটিভ ভেলোসিটি উইথ দিস টুয়ার্ডস দিস এফ হচ্ছে এদিকে, তার আন্ডারে যদি এস ডিস্টেন্স যায় তাহলে কতটা ওয়ার্ক ডান হবে? তাহলে নেগেটিভ ওয়ার্ক ডান, তাহলে ফার্স্টে যাওয়ার জন্য W1 ইকুয়াল টু তাহলে আসবে হচ্ছে মাইনাস এফএস ইকুয়াল টু এফ এর ভ্যালু মাইনাস মিউ এন জি ইন্টু এস। আবার ফেরার সময় এখান থেকে আবার যখন ফিরে আসবে তাহলে তখন ফ্রিকশন কাজ করবে, এদিকে যাচ্ছে কোন দিকে? এদিকে, আবার ফিরে এলো মনে করা যাক সেই এস ডিস্টেন্স, মানে রাউন্ড ট্রিপই করলো, প্রথমে এখান থেকে এই অবধি গেল, পরে আবার এখান থেকে এই অবধি ফিরে চলে এসেছে। তাহলে এখানেও তোমার দেখো ফ্রিকশনাল ফোর্স আর ডিসপ্লেসমেন্ট উল্টো দিকে W2 ইকুয়াল টু এগেইন মাইনাস এফএস, তাহলে এগেইন মাইনাস মিউ এমজি ইনটু এস হয়ে যাবে। তার টোটাল ওয়ার্ক ডান W ইকুয়াল টু কিন্তু 0 হলো না, মাইনাস 2 মিউ এমজি ইনটু এস দাঁড়িয়ে গেল, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের নন কনজারভেটিভ ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, ভিসকাস ফোর্স। তাহলে প্রথম আমাদের যেটা জানতে হবে কনজারভেটিভ এবং নন কনজারভেটিভ ফিল্ড কেন, তার কারণটা হচ্ছে এবার গুরুত্বপূর্ণ কথা যে পোটেনশিয়াল এনার্জি, যেটা পোটেনশিয়াল এনার্জি অনলি ফর কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স ছাড়া অন্য কোনো জায়গায় পোটেনশিয়াল এনার্জি কনসেপ্টটাই কিন্তু আসে না, একমাত্র আসবে মানে ফ্রিকশনাল ফোর্স যদি কোনো একটা ফিল্ডে কাজ করে, কোনো একটা প্লেসে ফ্রিকশন আছে, তাহলে কিন্তু আমাদের পোটেনশিয়াল এনার্জি ব্যাপারটা আসবে না। পোটেনশিয়াল এনার্জি ব্যাপারটা তখনই আসবে যখন হচ্ছে আমাদের কনজারভেটিভ ফিল্ড হবে, যেমন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি একটা আমাদের কনসেপ্ট আসবে, ইলেকট্রোস্ট্যাটিক্সের জন্য ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি বলে একটা কনসেপ্ট আমাদের আসবে। তার মানে মেন কথা পোটেনশিয়াল এনার্জি এই গল্পটাই বা বাংলা স্মৃতিশক্তি এই গল্পটাই হচ্ছে আমাদের আসবে হচ্ছে কনজারভেটিভ ফিল্ডের জন্য, ঠিক আছে? তাহলে এটা বুঝে নিয়েছো, আমরা পরের এবার পোটেনশিয়াল এনার্জি ব্যাপারটা পুরোপুরি নিয়ে আসি। এখানে পোটেনশিয়াল এনার্জি যেমন আমাদের কনজারভেটিভ ফিল্ডের জন্য আসে, অ্যাট দ্য সেম টাইম পোটেনশিয়াল এনার্জি কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্সে একটু কি বলবো, অ্যাবসলিউট পোটেনশিয়াল এনার্জি বলে আমাদের কিন্তু ফিজিক্সে তেমন কিছু হয় না। আমাদের যেটা হয় সেটা হচ্ছে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। অ্যাবসলিউট পোটেনশিয়াল এনার্জি আমরা সাধারণত বলতে পারি না, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি মানে কোনো একটা রেফারেন্স আমরা ধরে নেব যে এটা হচ্ছে 0, তার রেসপেক্টে পোটেনশিয়াল এনার্জি কত হবে, এইটা হচ্ছে আমাদের বিচার্য বিষয়। তো ব্যাপারটা ডেফিনেশন যদি আমরা এই হিসেবে আসি, তাহলে ইউ ফাইনাল, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইউ ইনিশিয়াল, এখানেও দেখো আমরা কিন্তু চেঞ্জ কথাটা ইউজ করলাম যে ইউএফ মাইনাস ইউআই ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন আই টু এফ ডট ডিআর। This is the definition of potential energy বা change of potential energy. UF minus UI equal to minus integration I to F dot dr, যেখানে F must be conservative in nature. তাহলে UF minus UI equal to minus integration I to F dot dr। তাহলে potential energy সম্বন্ধীয় কিছু প্রপার্টিজ আমরা লিখব। প্রপার্টিজ নাম্বার 1, potential energy depend on the frame of reference, but
change of potential energy, change of potential energy does not depend on the frame of reference. একটু এই ব্যাপারটা একটু বলি, যে মনে করা যাক এই রেফারেন্সের রেসপেক্টে আমরা বললাম যে একটা ব্লককে এম মাস, এটাকে এইচ হাইট ওপরের দিকে তোলা হয়েছে এ থেকে বি পয়েন্ট পর্যন্ত। তাহলে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড এখানে গ্র্যাভিটির আন্ডারে ওপরের দিকে উঠছে, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে কোন দিকে, দ্যাট ইজ হচ্ছে নিচের দিকে এমজি, সেটার উপরের দিকে যাবে। তাহলে এই ডেফিনেশন অনুযায়ী যদি আমরা আসি, কি আছে, ইউএফ মাইনাস ইউআই ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন আই টু এফ এফ কনজারভেটিভ ডট ডিআর। তাহলে এখান থেকে যদি আমরা আসি ইউএফ, তাহলে ইউবি, এফ মানে এখানে এ থেকে বি এর দিকে যাওয়া হচ্ছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে, গ্র্যাভিটি কাজ করছে নিচের দিকে, ইউবি মাইনাস ইউএ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন কনজারভেটিভ ফিল্ড এখানে হচ্ছে এমজিএইচ, এমজি কাজ করছে কোন দিকে, নিচের দিকে, আর যাচ্ছে কোন দিকে, আমরা উপরের দিকে। তাহলে আমাদের এমজি ডট মানে এমজি এর জন্য জি লিখি হচ্ছে জি মাইনাস ডট ডিআর মানে হচ্ছে উপরের দিকে, তাহলে ডিআর হচ্ছে তোমার প্লাস জে ক্যাপ, এই মাইনাস আর এই মাইনাসকে যদি বাইরে নিয়ে চলে আসে তাহলে প্লাস হয়ে গেল, এমজি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এমজি বাইরের দিকে চলে এলো, আর জে ক্যাপ করে হয়ে গেছে 1, তাহলে শুধুমাত্র ভেতরে আছে হচ্ছে আমাদের ডিআর এবং এ টু বি, ইউবি মাইনাস এ টু বি, আই টু এফ, আই মানে হচ্ছে এ আর এফ মানে হচ্ছে এখানে বি। তাহলে চলে এলো কত, এমজি ইন্টু আর বি মাইনাস আর বি মাইনাস আর এ মানে হচ্ছে এইচ। তাহলে আমাদের চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি দাঁড়িয়ে গেল হচ্ছে কত, এমজিএইচ। তাহলে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি ইউবি মাইনাস ইউএ ইকুয়াল টু দাঁড়িয়ে গেল আমাদের এমজিএইচ। এটা সব সময়ের জন্যই সেমই থাকছে, এটা কিন্তু আমাদের ডিপেন্ড করছে না আমরা কোনটাকে রেফারেন্স নিয়েছি। কিন্তু এবার যদি আমাদের অ্যাবসলিউট পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করতে হয়, তাহলে আমাদের যদি এ পয়েন্টে এটাকে যদি আমরা রেফারেন্স ধরে নিই, তাহলে আমরা পরবর্তীকালে এখান থেকে বলতে পারবো যে যদি ইফ ইউএ ইকুয়াল টু 0 দেন আমরা বলবো ইউবি ইকুয়াল টু এমজিএইচ। তাহলে আমরা ইউবি কে ডেফিনেটলি এমজিএইচ এর ভ্যালু দিতে পারছি একটাই কন্ডিশনে, যখন ইউএ ইকুয়াল টু 0 মানে রেফারেন্স একটা আমি চুজ করে দিলাম যে এটা হচ্ছে আমাদের রেফারেন্স, তার রেসপেক্টে দেখলে তোমরা বি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি তোমরা বলো এমজিএইচ হবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর, একটু টুক করে নোট করে নাও। নাম্বার 2, conservative force and potential energy dependent by the equation, dependent by the equation F equal to minus du dr। এখানে একটা কথা বলি, F equal to minus du dr, this is এইভাবে যদি আমরা স্ট্যান্ডার্ডাইজ করে নিই, F equal to minus dr, এটা 1 নম্বর ইকুয়েশন। এবার যদি আমাদের ফোর্সটা যদি ওয়ান ডাইমেনশনাল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো F equal to minus du dx। কিন্তু যদি আমাদের Fটা যদি 3 ডাইমেনশনাল হয় ফোর্স, কারণ ফোর্স ভেক্টর তার শুধুমাত্র যে x কম্পোনেন্ট থাকবে তা তো নয়, x y z তিনটেই যদি থাকে, তাহলে ইন দ্যাট কেস আমাদের এই ফর্মুলা থেকে আমরা বলবো ভেক্টর F ইকুয়াল টু মাইনাস আই ক্যাপ, তখন ডেল ইউ ডেল x, ডেল ইউ ডেল x মানে এটাকে এটা ডিফারেনশিয়াল, এটা হচ্ছে তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা এটার মধ্যে ডিফারেন্সটা কি আমরা একটু পরেই বলছি। মাইনাস জে ক্যাপ ডেল ইউ ডেল y মাইনাস কে ক্যাপ ডেল ইউ ডেল জেড। আবার f ইকুয়াল টু তুমি বলতে পারো যে i ক্যাপ fx, মানে f টাকে আবার লিখতে পারি i ক্যাপ fx প্লাস j ক্যাপ fy প্লাস k ক্যাপ fz।
তাহলে এটাই ইকুয়াল টু হচ্ছে মাইনাস আই ক্যাপ ডেল ইউ ডেল এক্স মাইনাস জে ক্যাপ ডেল ইউ ডেল ওয়াই মাইনাস কে ক্যাপ ডেল ইউ ডেল জেড। তাহলে কম্পেয়ার করলে এই দুটি ইকুয়েশনকে আই ক্যাপের কোএফিশিয়েন্ট এখানে আছে fx, আর fx ইকুয়াল টু মাইনাস ডেল ইউ ডেল এক্স, fy ইকুয়াল টু মাইনাস ডেল ইউ ডেল ওয়াই, fz ইকুয়াল টু মাইনাস ডেল ইউ ডেল জেড। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলি, তাহলে fx ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ ডেল এক্স, fy ইকুয়াল টু মাইনাস ডেল ইউ ডেল ওয়াই and fz ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল ইউ ডেল জেড। এবার যেটা বলবো বলছিলাম যে ডি আর ডি ডেরিভেটিভ আর পার্শিয়াল ডেরিভেটিভের মধ্যে ডিফারেন্সটা কি। এই ডেরিভেটিভ করার সময় x বাদ দিয়ে বাকি y বা z ও যদি থাকে ইউ এর ফাংশনের মধ্যে, তাহলে সেটা কিন্তু ডেরিভেটিভ হবে, মানে এখানে x বাদ দিয়ে y z কেও ডেরিভেটিভ করব আমরা। কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভের সময় একমাত্র x টাই এখানে ভেরিয়েবল, y বা z কিন্তু কনস্ট্যান্ট ট্রিট করা হবে যখন ডেল ইউ ডেল x বলবো। একই রকম ভাবে ডেল ইউ ডেল ওয়াই যখন বলা হবে, তার মানে y বাদ দিয়ে x এবং z সেটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। তার কনস্ট্যান্ট থাকলে যেমন ডেরিভেটিভের ফাংশন আমাদের দেখি যে কনস্ট্যান্টকে শুধু যদি একা কনস্ট্যান্ট থাকে ডেরিভেটিভ করলে 0 হবে। তার মানে যদি আমাদের কখনো এরকম একটা ব্যাপার থাকে যে ডেল ডেল y অফ x স্কয়ার, তুমি কিন্তু বলবে না এটা ইকুয়াল টু 0 হয়। ডেল y অফ x স্কয়ার ইকুয়াল টু 0, কারণ এখানে y টা একমাত্র ভেরিয়েবল, তাই x টা কিন্তু কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করা হচ্ছে। একই রকম ভাবে যদি বলা হয় তোমাকে ডেল z অফ y স্কয়ার, এটাও ইকুয়াল টু 0 হবে, বা ইভেন যদি এটা xy থাকে তাহলেও 0 হবে। একমাত্র z বাদ দিয়ে বাকি যা কিছু ফাংশনের মধ্যে থাকবে সবটাই কিন্তু এখানে কনস্ট্যান্ট। সেই ফাংশনের থেকে আমাদের fx ইকুয়াল টু ডেল ইউ ডেল x, মানে এখানে fx পেতে গেলে আমরা শুধু u এর যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, y বা z কনস্ট্যান্ট। fy পেতে গেলে সিমিলারলি y এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, fz পেতে গেলে z এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, অন্যগুলোকে কনস্ট্যান্ট আমরা ধরে নেব। ওকে, তাহলে এই প্রসঙ্গে একটা প্রবলেম, এটা লেখা হয়ে গেছে আশা করছি, মুছে দিচ্ছি। কোন একটা কম্পিটিটিভ এক্সাম এসেছিল u ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 3x কিউব প্লাস 4z, এরকম একটা u দিয়ে দেওয়া আছে। তাহলে ফার্স্ট বলছে ফাইন্ড f, ভেক্টর f ইকুয়াল টু কত, ভেক্টর f অ্যাজ মানে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এর রেসপেক্টে বের করতে বলা হয়েছে যে ভেক্টর f ইকুয়াল টু কত। তারপর বলা হয়েছে তাহলে fx টা বের করো এট দি পয়েন্ট সাপোজ 1 2 3 অন সো অন, এরকম কিছু একটা পয়েন্ট, সেখানে fx কত বের করো বা fy কত বের করো, fz কত বের করো। ফাইন্ড fx fy fz, fx fy fz at পয়েন্ট 1 2 3, যে পয়েন্টই বলুক না কেন আমরা সলভ করতে পারবো। কিভাবে করব দেখো, u is given, তাহলে আমরা জানি একটু আগে লিখলাম f is equal to হচ্ছে মাইনাস i ক্যাপ ডেল ইউ ডেল x মাইনাস j ক্যাপ ডেল ইউ ডেল y মাইনাস k ক্যাপ ডেল ইউ ডেল z, এই হয়ে গেল আমাদের f। তাহলে এখান থেকে আমরা ডেরিভেটিভ করি, তাহলে মাইনাস i ক্যাপ u কে যদি ডেরিভেটিভ করা হয় উইথ রেসপেক্ট টু x, শুধুমাত্র এটাই x দিয়ে আছে, বাকি এটা সরি এটা y কিউব হবে। তাহলে এখানে দেখো x স্কয়ার আছে, এখানে এটা y এবং এটা z, তাহলে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করার সময় শুধুমাত্র এইটাই ডেরিভেটিভ করব, এই দুটোকে কনস্ট্যান্ট ধরবো, তাই কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়। তাহলে এখানে ডেল ইউ ডেল x করলে কত আসবে, মাইনাস এটা 4x মাইনাস j ক্যাপের সময় একই রকম ভাবে y এর রেসপেক্টে শুধুমাত্র এটাকে ডেরিভেটিভ করব, বাকি দুটো কনস্ট্যান্ট, তাই এটা হয়ে যাবে 9y স্কয়ার মাইনাস k ক্যাপ ডেল ইউ ডেল z করলে শুধুমাত্র এখান থেকে আসছে হচ্ছে তোমার 4। তাহলে এখান থেকে আমাদের fx এর মড ভ্যালু চেয়েছিল বা মড fy মড fx এর যা খুশি, তাহলে মড fx ইকুয়াল টু কি পাওয়া গেল, বা fx ভেক্টর নয় fx, তাহলে fx ইকুয়াল টু পাওয়া যাচ্ছে হচ্ছে মাইনাস 4x, fy এখান থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে 9y স্কয়ার, আর fz ইকুয়াল টু কনস্ট্যান্ট ভ্যালু দ্যাট ইজ ইকুয়াল টু 4, fx fy fz তিনটি পেয়ে গেল।
এবার যে পয়েন্টে বের করতে বলেছে তাহলে আমাদের পয়েন্টের x আছে, x এর ভ্যালু 1, তাহলে fx at x equal to 1 at the point 1 2 3 equal to x এর জায়গা তাহলে -4। fy সেম পয়েন্টের জন্য আসবে 9 ইনটু y এর ভ্যালু এখানে 2 তাই 2 স্কয়ার দ্যাট ইজ 36। আর fz ইকুয়াল টু কত হবে, fz ইকুয়াল টু তো 4 আছে। তাহলে এই হয়ে গেল আমাদের এই প্রবলেমের fx fy fz সব বেরিয়ে গেল। এটা আমাদের কম্পিটিটিভে এই টাইপেরই একটা প্রবলেম এসেছিল। মুছে দেবো, একটু দেখে নাও, নোট করে নাও। এবার কত রকমের পোটেনশিয়াল এনার্জি আমরা পড়ব মেন। এক নম্বর হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি দুটো পার্টিকেল অফ মাস, একটার মাস m1 আরটার মাস m2, তাদের মধ্যে ডিসটেন্সটা হচ্ছে ar। আর এখানে কথা, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা যে কোনো পোটেনশিয়াল এনার্জি কোনো মাসের হয় না, যে এই মাসের পোটেনশিয়াল এনার্জি এরকম হয় না, একটা সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি হয়। মানে m1 m2 মিলে যে সিস্টেমটা তৈরি করবে তার পোটেনশিয়াল এনার্জি আমরা কিন্তু বের করতে পারি। মনে হতে পারে স্যার একটু আগে যে বের করলেন যে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু mgh, a পয়েন্ট আর b পয়েন্টের হাইট মানে গ্র্যাভিটি আর সারফেস থেকে 8h হাইট উপরের দিকে উঠে গেলে আমাদের পোটেনশিয়াল এনার্জি হয় হচ্ছে mgh, যেখানে গ্রাউন্ডটাকে রেফারেন্স ধরে নিয়ে। তাহলে এখানে পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জিটা mgh ছিল না, এখানেও সিস্টেম তৈরি হয়েছে পার্টিকেল আর হচ্ছে আমাদের আর্থ, এই দুটো মিলিয়ে যে সিস্টেম তৈরি হয়েছে তার পোটেনশিয়াল এনার্জি ওখানে ছিল mgh। এখানেও সিমিলারলি m1 আর m2 এই দুটো পার্টিকেল মিলিয়ে যে সিস্টেম তৈরি হয়েছে তার পোটেনশিয়াল এনার্জি কত হবে, দ্যাট ইজ ইকুয়াল টু u অ্যাজ এ ফাংশন অফ r, r এর উপর ডিপেন্ড করে কিভাবে, -g m1 m2 ডিভাইডেড বাই r। ফোর্সের এক্সপ্রেশনে ছিল হচ্ছে g m1 m2 বাই r স্কয়ার এবং মাইনাস সাইন ওখানে ছিল না, কিন্তু আমাদের f u এর এক্সপ্রেশনের মধ্যে কিন্তু নিচে একটা r আসবে। এবং এই পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশনের মধ্যে মাইনাস সাইনটা কি রিপ্রেজেন্ট করে, মাইনাস সাইনটা এটা রিপ্রেজেন্ট করে যেটা বাউন্ড সিস্টেম। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা যে কোনো পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হওয়ার অর্থ দ্যাট ইজ বাউন্ড, যে মুহূর্তে ওটা পজিটিভ হয়ে যাবে সিস্টেম আনবাউন্ড হয়ে যাবে। ইলেকট্রোস্ট্যাটিক্স পোটেনশিয়াল এনার্জি নেক্সট আমরা দেখব। এবং গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এখানেও যদি একটা পার্টিকেলের সঙ্গে মাটি থেকে যদি h হাইট উপরের দিকে ওঠে তাহলে একটু আগে আমরা দেখলাম পোটেনশিয়াল এনার্জি কত হয় mgh। অ্যাকচুয়ালি আরো ভালোভাবে দেখতে গেলে দ্যাট ইজ ইকুয়াল টু mgh ডিভাইডেড বাই 1 প্লাস h বাই r। এবার আমাদের যেহেতু h ইজ ভেরি ভেরি লেস দ্যান r হয়, মাটি থেকে h হাইট একটু আগে যে h হাইট উপরের দিকে তুললাম, যেখানে r হচ্ছে আর্থের রেডিয়াস, তাহলে h ইজ ভেরি ভেরি লেস দ্যান যদি r হয় তাহলে এই ফ্যাক্টরটাকে আমরা কিন্তু বাদ দিয়ে দিই। দ্যাটস ওয়াই এখানে u ইজ এ ফাংশন অফ h, তাই জন্য আমরা তখন বলবো এটা ইকুয়াল টু mgh হয়। ইন ওয়াইড রেঞ্জে কিন্তু আমাদের এই ফর্মুলাটা যদি আমি বলি এভারেস্টের উপরে উঠে গেছি, তখন কিন্তু আমি বলতে পারবো না যে আমাদের পোটেনশিয়াল চেঞ্জটা হলো mgh, যেখানে h হচ্ছে এভারেস্টের হাইট না, এভারেস্ট অনেকটা বেশি, প্রায় 8000 মিটার এবং 8800 কিলোমিটার মানে মিটার মানে নিয়ার অ্যাবাউট 9 কিলোমিটার, সেটাও খুব কম, কিন্তু তাও আমরা কিন্তু অগ্রাহ্য করতে পারবো না। কিন্তু মাটি থেকে 5 মিটার 10 মিটার 100 মিটার উপরে উঠলে আমরা সেটাকে কিন্তু আর এর রেসপেক্টে নেগলিজেবল ধরবো। তাই জন্য আমরা ইন স্মলার সেন্স mgh ইকুয়াল টু ধরে নেওয়া হয়, uh ইকুয়াল টু mgh যখনই আমাদের হাইট উপরের দিকে ওঠে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি লিখে নেবে, দরকার পড়লে পজ করে লিখে নেবে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি মাস দিয়ে এটা হয়ে যায় চার্জ, ধরো দুটো পার্টিকেল q1 এবং q2 একই রকম এক্সপ্রেশনটা, q1 আর q2 এদের মাঝে সেপারেশনটা যদি r হয়ে যায় তাহলে আবার এখানে u অ্যাজ এ ফাংশন অফ r
1/4 পাই এপসাইলন নট, ওখানে g ছিল আমাদের একটা কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এখানে 1/4 পাই এপসাইলন নট এটাও একটা কনস্ট্যান্ট, যেখানে এপসাইলন নটটাকে বলা যায় পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। আমরা 12 এ যখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ব তখন আমরা ডিটেইলস এগুলোর সম্বন্ধে ডিসকাস করব। তাহলে ইউ আর ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট q1 q2 ডিভাইডেড বাই r। এখানে দেখো আমি কোনো আগে থেকে কোনো নেগেটিভ সাইন আসেনি, কিন্তু যদি q1 আর q2 এর মধ্যে কোনো একটা নেগেটিভ হয়ে যায় তাহলে u ও নেগেটিভ হয়ে যাবে এবং বাউন্ড সিস্টেম হয়ে যাবে। কিন্তু দুটোই যদি প্লাস বা দুটোই যদি মাইনাস হয় তাহলে কিন্তু সিস্টেমটা বাউন্ড থাকবে না। ওকে, এই হয়ে গেল গ্র্যাভিটেশনাল ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। নেক্সট একটা প্রবলেমের দিকে যাওয়া যায়। যে আমরা দিলাম আরেকটা প্রপার্টি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা কিছু, F ইজ ইকুয়াল টু আমরা দেখতে পেলাম মাইনাস ডিউ ডিআর। F ইজ ইকুয়াল টু মাইনাস ডিউ ডিআর বা Fc ইকুয়াল টু কনজারভেটিভ ফোর্স ইকুয়াল টু মাইনাস ডিউ ডিআর। ডিউ ডিআরটা কি জিনিস? রেট অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি উইথ আর, রেট অফ চেঞ্জ। মাইনাস সাইনটা কি বলতে পারি? রেট অফ ডিক্রিজ অফ পোটেনশিয়াল এনার্জি, রাইট? মাইনাস সাইনে থাকার জন্য তার মানে আমাদের এফসি বা কনজারভেটিভ ফোর্সটা কোন দিকে কাজ করে? যেদিকে তোমার এনার্জি ডিক্রিজ করে সেদিকে কাজ করে। আবার রিপিট করছি, ডিউ ডিআর মানে হচ্ছে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি উইথ রেসপেক্ট টু আর, সামনে মাইনাস সাইন থাকার জন্য রেট অফ চেঞ্জ অফ ডিক্রিজ অফ পোটেনশিয়াল এনার্জি উইথ রেসপেক্ট টু আর, সেটাই হচ্ছে কনজারভেটিভ ফোর্স। তার মানে শুধু ডিরেকশন যদি ফলো করি তাহলে কনজারভেটিভ ফোর্সের ডিরেকশনটা কোন দিকে? যেদিকে আমাদের এনার্জি পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করে আমাদের কনজারভেটিভ ফোর্স সেদিকে কাজ করে। একটু দেখা যায়, মিলিয়ে দেখি। নিশ্চয়ই তুমি বলবে যে যদি আমাদের এই হাইট থেকে আমাদের যদি নিচের দিকে নামা হয়, নিচের দিকে নামলে এইচটা কমে, গ্রাউন্ড লেভেলের রেসপেক্টে এইচ কমছে, তাহলে পোটেনশিয়াল এনার্জিও কমছে। এবং আমাদের এই দিকেই কিন্তু মানে কোন দিকে পোটেনশিয়াল এনার্জি কমলো? নিচের দিকে। যত আমি এখানে গেলাম, এখান থেকে যত নিচের দিকে নামবো পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করছে, ডিক্রিজ অফ পোটেনশিয়াল এনার্জি, ডিক্রিজ নিচের দিকে নামলে। আর নিচের দিকেই কিন্তু আমাদের কনজারভেটিভ ফোর্স এমজি কাজ করে, ঠিক আছে? তার মানে এই কথাটা দেখো, therefore we can say the direction of conservative field, the conservative force is along the direction where the potential energy decreases. নোট করো একটা নেক্সট প্রবলেম। একটা স্প্রিং আছে, আমরা একটা স্প্রিংকেই কতগুলো স্টেটে, একবার আছে হচ্ছে এইরকম ভাবে, ওই স্প্রিংটাই আছে আরেকবার হচ্ছে এরকম ভাবে পারপেন্ডিকুলার ভাবে, ওই স্প্রিংটাই আরেকবার থাকবে মাটি থেকে একটু হাইট দূরে, এরকম ভাবে কোনোভাবে আমি রাখতে পেরেছি। এটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের গ্রাউন্ড লেভেল। এখানে এই হাইটটা হচ্ছে এইচ, এখানে এই হাইটটা হচ্ছে আমাদের মনে করা যায় এইচ, এলে ম্যাক্সিমাম হাইট যেখানে আছে। এটা দেখো তিন ক্ষেত্রে ভেবে নিয়েছো, ভাবার পর আমি বলে দিচ্ছি যে এইটা একদম গ্রাউন্ড লেভেলেই আছে স্প্রিংটা, তাহলে এখানে আমরা বলবো হচ্ছে ইউ ইকুয়াল টু 0। এক্ষেত্রে একটু এটা বলে দিচ্ছি, এখানে পুরো সিস্টেমটাই আছে হলো কি মাটি থেকে এইচ এর উপরে, মাস যদি এম হয় তাহলে বলবো হচ্ছে এর এনার্জি ইউ ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ, এইচ এর উপরের দিকে আছে। এক্ষেত্রে কিন্তু আমরা এমজিএইচ বলতে পারবো না, তার কারণটা হচ্ছে এখানে ভাবতে হবে আমাদের সেন্টার অফ মাসটা কোথায় আছে। তাহলে সেন্টার অফ মাসটা আছে হচ্ছে কিন্তু এর মাঝখানে, দ্যাট ইজ কিনা মাটি থেকে h/2 উপরে। তার এর ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি দাঁড়াবে হচ্ছে m ইন্টু জি ইন্টু h/2, ঠিক আছে? নোট করুন। ওকে, নেক্সট
ওয়ার্ক ডান অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। মনে করা যাক কোনো একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ডের আন্ডারে একটা পার্টিকেলকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এ হলো আমাদের আই পজিশন, ইনিশিয়াল পজিশন, আর বি হচ্ছে আমাদের ফাইনাল পজিশন। তাহলে আমরা দেখতে পেলাম ডেফিনেশনটা কি, ইউএফ মাইনাস ইউআই ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন আই টু এফ এফসি ডট ডিআর। এফসি কনজারভেটিভ ফোর্স ডট ডিআর, ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনের দিকে। তার মানে এই মাইনাস সাইনটা যদি থাকে, মাইনাস সাইনটার পরে বাকি যে অংশটা আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি, এটাই অ্যাকচুয়ালি ডেল্টা ডাব্লিউ না, ওয়ার্ক ডান বাই সিস্টেম, কনজারভেটিভ সিস্টেম, তাই সিস্টেমের ওয়ার্ক ডান। তাহলে ইউএফ মাইনাস ইউআই ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ সিস্টেম। তার মানে এখান থেকে একটা কথা বলি, ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ডাব্লিউ সিস্টেম। আর স্মল কেসের জন্য ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ অলওয়েজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই দি সিস্টেম। অ্যান্ড এবং সিস্টেম বলতে কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান বাই দি কনজারভেটিভ ফোর্স। আর এই এ থেকে বি এর দিকে যদি আমাদের কোনো এক্সটার্নাল এজেন্সি নিয়ে যায় কনজারভেটিভ ফোর্স ফিল্ডের আন্ডারে, তাহলে ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থাকবে না, ডেল্টা ইউ এক্সটার্নাল এজেন্সি, এক্সটার্নাল। দুটো জিনিস মাথায় রাখতে হবে যে ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ, এটাও যেমন ঠিক, ডেল্টা ইউ ইকুয়াল টু ডেল্টা ডাব্লিউ, দুটোই ঠিক, দুটো ইকুয়েশনই কিন্তু ঠিক। কিন্তু পার্থক্যটা কোথায়? এখানে ওয়ার্ক ডান করছে সিস্টেম, মানে কনজারভেটিভ ফিল্ড কাজ করছে, সে গ্র্যাভিটেশনাল হতে পারে, ইলেকট্রোস্ট্যাটিক হতে পারে। তাই ইলেকট্রোস্ট্যাটিকের ওয়ার্ক ডান ইকুয়াল টু মাইনাস অফ ডেল্টা ডাব্লিউ, গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান ইকুয়াল টু মাইনাস অফ ডেল্টা ইউ অ্যান্ড সো অন। কিন্তু এক্সটার্নাল এজেন্সির জন্য মাইনাস সাইনটা থাকবে না। মানে আমি যদি এই পেনটাকে উপরের দিকে নিয়ে যাই, স্লোলি উপরের দিকে নিয়ে গেলাম, এইচ হাইট উপরের দিকে, তাহলে আমি কতটা ওয়ার্ক ডান করলাম? ফোর্স উপরের দিকে এমজি নিয়ে যাচ্ছি, আমি ফোর্স অ্যাপ্লাই করছি কিন্তু এমজি, নো অ্যাক্সিলারেশন, স্লোলি কথাটা বলছি, মানে নিচের দিকে ওর গ্র্যাভিটেশনাল ফোর্স এমজি যা, আমি উপরের দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই করতে সেটাও এফও কিন্তু এমজির সঙ্গে সমান। যদি খুব ফাস্ট নিয়ে যাই দেন আমার একটা অ্যাক্সিলারেশন আছে, কিন্তু যদি ভেলোসিটি যদি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যদি উপরের দিকে এইচ হাইট তুলি, তার মানে আমার উপরের দিকের ফোর্স আর নিচের দিকের আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স দুটো সেম। তার আন্ডারে যদি আমি এইচ হাইট তুলি, তাহলে আমার ওয়ার্ক ডান হচ্ছে এমজিএইচ। তাহলে আমি উপরের দিকে ওয়ার্ক ডান করলাম এমজিএইচ, আবার এই পয়েন্টে যাওয়ার পর এর রেসপেক্টে পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ, মানে আমার এক্সটার্নাল এজেন্সি যে ওয়ার্ক ডান করেছে পোটেনশিয়াল এনার্জি ততটাই। তাই জন্য ডেল্টা ইউ ইকুয়াল টু প্লাস ডেল্টা ডাব্লিউ এটা এক্সটার্নাল ফোর্সের জন্য, আর ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ডাব্লিউ এটা সিস্টেমের জন্য। তো দুই একটা প্রবলেম বলছে এ পয়েন্টের পজিশন হচ্ছে -40 জুল। তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে আমরা এখানে ইউএফ মানে হচ্ছে ইউবি, তাহলে এখানে লিখতে পারবো ইউবি মাইনাস ইউএ, ডাব্লিউ এ টু বি ইকুয়াল টু ইউবি মাইনাস ইউএ না, মাইনাস অফ, তাহলে কনজারভেটিভ সিস্টেমের জন্য হচ্ছে মাইনাস অফ ইউবি মাইনাস ইউএ, মানে ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু মাইনাসটা দিকে নিয়ে চলে আসা হয়েছে, ডাব্লিউ এ টু বি ইকুয়াল টু মাইনাস ইউবি মাইনাস ইউএ। এ থেকে বি এর দিকে নিয়ে যাওয়ার জন্য তাহলে আমাদের ওয়ার্ক ডান হয়ে যাবে কত? মাইনাস অফ ইউবি মাইনাস ইউএ, দেখে সিস্টেমের ওয়ার্ক ডান, তার ডাব্লিউ এ টু বি সিস্টেম সিস বা গ্র্যাভিটেশনাল ফোর্স বা কনজারভেটিভ ফোর্স, এ টু বি এর দিকে নিয়ে যেতে গেলে ইনিশিয়াল পয়েন্ট এ ফাইনাল পয়েন্ট এ, তাহলে মাইনাস অফ ডেল্টা ইউ, ইউএফ এফ হচ্ছে বি পয়েন্ট মাইনাস ইউএ, সামনে মাইনাস সাইন, এটা হচ্ছে সিস্টেমের ওয়ার্ক ডান। এবার প্রশ্ন আমাদের কি বলা হয়েছে? প্রশ্ন বলেছে যে এ পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে -40 জুল, আর এ থেকে বি পয়েন্টে নিয়ে যেতে কনজারভেটিভ ফোর্স ওয়ার্ক ডান করেছে, এ থেকে বি এর দিকে নিয়ে যেতে কনজারভেটিভ ফোর্স ওয়ার্ক ডান করেছে ইকুয়াল টু কত রেখে হচ্ছে -20 জুল, -25 জুল। এ থেকে বি এর দিকে নিয়ে যেতে কনজারভেটিভ ফোর্স কাজ করেছে -25 জুল,
ওয়ার্ক ডান করেছে -25। -25 ওয়ার্ক ডান মানে হচ্ছে আমাদের কি, যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে গ্র্যাভিটেশনাল ফোর্সটা বা সিস্টেমের ফোর্স কাজ করছে তার উল্টো দিকে, তাহলে -25 জুল। এ পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি -40 জুল, তাহলে বি পয়েন্টের পোটেনশিয়াল ইউবি ইকুয়াল টু হোয়াট? সিম্পল, গিভেন দিয়ে দেওয়া আছে, এখান থেকে বের করে ফেলি। তাহলে এই ফর্মুলায় ইউ এ টু বি সিস্টেম ইকুয়াল টু হচ্ছে -25 বলে দেওয়া আছে, তাহলে -25। তাহলে আমাদের এই ফর্মুলা দিয়ে আমরা এই ধরনের যে কোনো প্রবলেম করতে পারবো। ডাব্লিউ এ টু বি ইকুয়াল টু মাইনাস ইউ মাইনাস ইউ এ, এবং নিজেকে সিস্টেমের জন্য মনে রাখি, একটা মনে রাখবো, অন্যটা হচ্ছে মাইনাস সাইন উঠিয়ে দেবো। তাহলে -25 ইকুয়াল টু মাইনাস অফ ইউবি, ইউবি জানি না, মাইনাস ইউ এ, ইউ মানে হচ্ছে -40, তাহলে কি মাইনাস অফ -40 মাইনাস ইউবি, এটা প্লাস আবার একটা মাইনাস, তিনটে মাইনাস, তো -40। তাহলে ইউবি ইকুয়াল টু, এটা এদিকে চলে আসছে, তাহলে 25 -40 ইকুয়াল টু -15 জুল। দিস ইজ দি potential energy at the point B. Note করুন। Okay, next. বলছে একটা ইট বা কিছু রেক্ট্যাঙ্গুলার এরকম শেপের, ওটার এই লেন্থটা হচ্ছে আমাদের এল আর ব্রেডথটা হচ্ছে বি। ইনিশিয়ালি এরকম ছিল, এটা ইনিশিয়াল পজিশন, আর ফাইনাল পজিশনে এটাকে এইভাবে রাখা হয়েছে, এল হয়ে গেছে এদিকে আর এটা হয়ে গেছে আমাদের ব্রেডথটা বি। বলছে এদিক থেকে এইভাবে নিয়ে যেতে ওয়ার্ক ডান কত করতে হয়েছে বাই দি এক্সটার্নাল এজেন্সি। ফাইন্ড দি ওয়ার্ক ডান by the external agency to move the plate from position A, এটা position A by initial position, from initial position to final position. এবার ব্লকটার মাস হচ্ছে আমাদের m, এই একই ব্লক, মাস হচ্ছে m। ভাবো তাহলে এইখানে ইনিশিয়ালি সলিউশন আমরা যদি করি, ইনিশিয়াল পজিশনে, তাহলে ইউ আই এর সেন্টার অফ মাস কোথায় আছে, এইখানে আছে মিড পয়েন্টে, গ্রাউন্ড লেভেল থেকে কতটা পড়ে আছে, এতটা। এটা বি যদি হয় তাহলে এটা হচ্ছে b/2 হাইট আছে। তাহলে ইউ আই ইকুয়াল টু কত, তাহলে m ইনটু g ইনটু হাইট b/2, ইউ আই পেয়ে গেলাম। এখানে সেই সেন্টার অফ মাস চলে গেছে এইখানে, যেটা কিনা মাটি থেকে হচ্ছে এই হাইটটা, এটা হচ্ছে l, তাহলে এখান থেকে এতটা হবে হচ্ছে তোমার l/2। তাহলে ইউ এফ ইকুয়াল টু দাঁড়িয়ে গেল m ইনটু g ইনটু l/2। আমাদের এখানে বলা হয়েছে এক্সটার্নাল এজেন্সি কতটা ওয়ার্ক ডান করেছে, তাহলে এক্সটার্নাল এজেন্সি ওয়ার্ক ডানের সময় কিন্তু মাইনাস সাইনটা, তাহলে ডাব্লিউ এ টু বি এখান থেকে ইনিশিয়াল থেকে ফাইনাল, তাহলে ডাব্লিউ আই টু এফ যদি আমরা বলি, ডাব্লিউ আই টু এফ এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইকুয়াল টু মাইনাস থাকবে না, মানে সিম্পল ডেল্টা ইউ মানে হচ্ছে তাহলে ইউ এফ মাইনাস ইউ আই। এখানে খেয়াল করে দেখো ওয়ার্ক ডানের এক্সপ্রেশনের মধ্যে কোনো মাইনাস সাইন দিইনি, তার মানে এখানে হচ্ছে এক্সটার্নাল এজেন্সি যেহেতু, তাহলে ডেল্টা ইউ মানে হচ্ছে ইউ এফ মাইনাস ইউ আই, ইউ এফ মানে mgl/2।
তাহলে mg l/2 মাইনাস mg ইনটু এখানে b/2, তাহলে mg/2 কমন নিয়ে নিলে l মাইনাস b, এটাই হচ্ছে w এক্সটার্নাল। দেখেন একটু নোট করুন। ওকে, নেক্সট এই একটা চেনের লেন্থ হচ্ছে l, তার বলছে 1/n পার্ট বাইরে আছে। এ চেন অফ লেন্থ l, চেন অফ লেন্থ l whose 1/n part is outside the chain of length L whose 1/n part is outside a table, তাহলে এটা হচ্ছে 1/n part outside the table. Find the work done in bringing the hanging part to the table. এখানে আমরা এনার্জি কনজারভেশন, এনার্জি গুলো ক্যালকুলেশন করে সহজেই বের করে ফেলতে পারবো। যদি 1/n বাইরে থাকে, অরিজিনাল লেন্থটা যদি l হয়, তার মানে আমাদের কতটা অংশ বাইরে আছে? অ্যাকচুয়ালি l/n, এই লেন্থ বাইরে আছে। তাহলে একটু আগে যে প্রবলেমটা পড়া হয়েছিল, যদি এবার আমরা একটা রেফারেন্সটাকে ধরে নিই, এই টেবিলের রেফারেন্স, টেবিলের থেকে নিচের দিকে আছে, তাহলে রেফারেন্স থেকে নিচের দিকে আছে। রেফারেন্স ফ্রেম থেকে উপরের দিকে হলে পোটেনশিয়াল এনার্জি পজিটিভ, রেফারেন্স থেকে নিচের দিকে হলে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ, রেফারেন্সের উপরেই থাকলে পোটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে আমাদের ইনিশিয়ালি যখন এটাকে যদি আমি রেফারেন্স ধরে নিই, তাহলে কিছুটা পার্ট নিচের দিকে আছে। কতটা পার্ট নিচের লেন্থ নিচের দিকে আছে? l/n পার্ট, l/n মাস। তার সেন্টার অফ মাস কোথায় আছে? এইখানে আছে। তাহলে এই লেন্থটা কত হবে? যদি পুরোটা যদি l/n হয়, তাহলে এইটুকু অংশের লেন্থ হয়ে গেল হচ্ছে l/2n। ওকে, আবার টোটাল মাস অফ দি চেইন ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার m, মাসটা m, এখানে করি মাস, মাস ইকুয়াল টোটাল লেন্থ, টোটাল চেইনের মাস ইকুয়াল টু ক্যাপিটাল M যদি ধরে নেওয়া হয়। তাহলে 1/n এর মানে টোটাল লেন্থ, l লেন্থের মাস হচ্ছে আমাদের যদি ক্যাপিটাল M হয়, তাহলে মাস পার ইউনিট লেন্থে কত হবে? তাহলে m ডিভাইডেড বাই l। তাহলে যেটুকু আমাদের হ্যাঙ্গিং পার্ট আছে তার মাস হচ্ছে যদি স্মল m হয়, তাহলে স্মল m ইকুয়াল টু কত হয়ে যাবে? মাস পার ইউনিট লেন্থ ইনটু ওর লেন্থ কত? ওর লেন্থ হচ্ছে l/n। তাহলে l কেটে গেলে তাহলে মাস হয়ে গেল m ডিভাইডেড বাই n। তাহলে যেটুকু অংশ হ্যাঙ্গিং পার্ট আছে তার মাস হয়ে গেল m/n। তাহলে পোটেনশিয়াল এনার্জি UI ইনিশিয়ালি, তাহলে নিচের দিকে আছে বলে নেগেটিভ হলো m, m g h, h কতটা? এখানে সেন্টার অফ মাসটা l/2n ডিসটেন্স ধরে আছে, তাহলে ইনটু l/2n, তাহলে মাইনাস mg ইনটু l/2n। m এর জায়গায় আবার বসাচ্ছে হচ্ছে ক্যাপিটাল M ডিভাইডেড বাই n, এখানে একটা g, আবার l ডিভাইডেড বাই 2n ইকুয়াল টু পুরো ক্যালকুলেশনটা আসলে তাহলে mg l ডিভাইডেড বাই চলে এলো কত? 2n স্কয়ার। অ্যাকচুয়ালি আমরা সব সময়ের জন্যই এইটাকে ইউজ করতে পারবো যে যত পার্ট বাইরে থাকবে নিচে 2n স্কয়ার। যদি 1/3 বাইরে থাকে, যদি কোনো প্রবলেমে 1/3, তাহলে 1/3 মানে n এর ভ্যালু 3, তাহলে mgl/2 ইনটু n স্কয়ার, 2n স্কয়ার বাট mgl/18। যদি হাফ অংশ বাইরে থাকে 1/2, তাহলে n এর জায়গায় 2 বসাবো, তাহলে হয়ে গেল mgl মাইনাস mgl/8।
তাহলে ইউ আই মানে এটা যে কোনো আমরা ফর্মুলায় যতটা পার্ট বাইরের দিকে থাকবে সেটাকে আমরা ইউজ করতে পারবো। এখানে ইনিশিয়ালি 1/n আছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের ইউআই। আর ফাইনালি কি হয়েছে, ফাইনালি হচ্ছে পুরো চেনটাকে আমরা এই টেবিলের উপর তুলে দিয়েছি। তাহলে পুরো চেনটাই হচ্ছে রেফারেন্সের উপরে আছে। একটু আগে যে প্রবলেমটা বললাম এরকম থাকলে রেফারেন্সই আছে, তাহলে ইউ ফাইনাল ইজ ইকুয়াল টু হয়ে গেল আমাদের 0। এখানে আমাদের ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং দ্য হ্যাঙ্গিং পার্ট, ওয়ার্ক ডান কি ওয়ার্ক ডান করবে, এখানে এক্সটার্নাল এজেন্সি ওয়ার্ক ডান করবে। তাহলে আবার দ্য ডাব্লিউ এক্সটার্নাল ইকুয়াল টু হচ্ছে তোমার সিম্পল ডেল্টা ইউ মাইনাস এন নেই, তাহলে ডেল্টা ইউ ইকুয়াল টু কত, ইউএফ মাইনাস ইউআই, ইউএফ ইকুয়াল টু হচ্ছে 0 আর ইউআই ইকুয়াল টু মাইনাস অফ দিস, তাহলে মাইনাস এমজিএল ডিভাইডেড বাই 2n স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে যাবে mgl ডিভাইডেড বাই 2n স্কয়ার। জিমেন্সের প্রশ্ন এসেছিল যেটা, সেটা হচ্ছে 1/3 বাইরে আছে, তাহলে হ্যাঙ্গিং পার্টকে উপরের দিকে তুলতে কতটা ওয়ার্ক ডান করতে হবে। তাহলে একটু আগে যেমন বললাম 1/3 বাইরে আছে মানে n ইকুয়াল টু তুমি 3 বসিয়ে দাও, তাহলে জিমেন্সের প্রবলেমটা আমরা কিন্তু সহজেই হয়ে যাচ্ছে। 1/3 যদি হয় তাহলে আমাদের এখানে w এক্সটার্নাল ফর্মুলা চলে আসতো, একদম এটাকে ফর্মুলা আকারে রেখে দাও, mgl ডিভাইডেড বাই 2n স্কয়ার। এই ধরনের প্রবলেম করতে গেলে সহজেই আমরা করতে পারবো। n এর জায়গায় 3 বসালে তাহলে এখানে আসবে mgl ডিভাইডেড বাই 18, এই জিমেন্সের প্রশ্ন। ঠিক আছে, ওকে। নেক্সট স্প্রিং এর ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি। নেক্সট আমরা চলে আসি স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, মুছে দিচ্ছি। আমরা আগে দেখেছিলাম ডাব্লিউ স্প্রিং লাস্ট ক্লাসে ওয়ার্ক এনার্জি থিওরেমের সময়। ডাব্লিউ স্প্রিং ইকুয়াল টু কি হয়, বা ফার্স্ট ক্লাসে হাফ কে ইন্টু এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার, হাফ কে ইন্টু এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার, রাইট। তাহলে এবার ডাব্লিউ স্প্রিং যদি আমাদের বলা হয় থাকে, এবার পোটেনশিয়াল এনার্জি কত, ডাব্লিউ স্প্রিং ইকুয়াল টু হচ্ছে সিস্টেম, তা ডাব্লিউ স্প্রিং ইকুয়াল টু আমাদের চলে আসবে তাহলে মাইনাস অফ ডেল্টা ইউ, তাহলে মাইনাস অফ ইউএফ মাইনাস ইউআই, তাহলে এটা ইকুয়াল টু দাঁড়িয়ে যাবে হচ্ছে তার মানে মাইনাস অফ ইউএফ মাইনাস ইউআই ইকুয়াল টু হাফ কে ইন্টু এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার, or uf minus ui equal to half k into মাইনাস সাইনটা চলে এসেছে, তাহলে আমাদের সাইন পাল্টে এবার হয়ে গেল x f স্কয়ার মাইনাস x i স্কয়ার। তাহলে এখানে দেখো আবার আমাদের সেই বেসিক ব্যাপার চলে এসেছে, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু হাফ k into x ফাইনাল স্কয়ার মাইনাস x ইনিশিয়াল স্কয়ার। অর্থাৎ ব্যাপারটা একটুখানি যদি আমরা আসি, এই হচ্ছে স্প্রিং, ইনিশিয়ালি আছে হচ্ছে মনে করো এটা আই পজিশন, সেখান থেকে আমি এটাকে নিয়ে গেলাম টুট করে এই এফ পজিশনে নিয়ে চলে গেলাম, এটা তার মানে এক্স আই পজিশন, এটা হয়ে গেল আমাদের এক্স এফ পজিশন। তাহলে আমাদের চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কত হয়ে যাবে, ইউএফ মাইনাস ইউআই। এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ইউআই, এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ইউএফ, তাহলে ইউএফ মাইনাস ইউআই ইকুয়াল টু হাফ কে ইনটু এক্স এফ স্কয়ার মাইনাস এক্স আই স্কয়ার। এবার যদি অ্যাবসলিউট পোটেনশিয়াল এনার্জি পেতে চাওয়া হয় তাহলে ইফ xi ইকুয়াল টু 0, xi ইকুয়াল টু 0 বা ন্যাচারাল পজিশনে যদি স্প্রিংটা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাজুম করছি তাহলে ui ইকুয়াল টু 0 হয়ে যাবে। দিস ইজ দি অ্যাজাম্পশন, যার জন্য আমরা অ্যাবসলিউট পোটেনশিয়াল এনার্জি কনসেপ্টে আসতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে চলে এলো uf ইকুয়াল টু, নাও ui 0, এখানে xi কেও 0 করে দিচ্ছি, তাহলে uf ইকুয়াল টু হাফ কে ইনটু এক্স এফ স্কয়ার। এবার ড্রপিং দি সাবস্ক্রিপ্টস, যদি আমরা সাবস্ক্রিপ্ট ড্রপ করে দিই তাহলে u অ্যাজ এ ফাংশন অফ x ইকুয়াল টু বলবো হাফ ইনটু কে ইনটু এক্স স্কয়ার, প্রোভাইডেড আমাদের এখানে ধরে নিচ্ছি ইনিশিয়ালি আমরা xi ইকুয়াল টু 0 ছিল। কেউ বলতে পারে আচ্ছা স্যার এটা আপনি এলংগেট করেছেন, যদি কম্প্রেস করা হতো তাহলে কি হতো, যদি কম্প্রেসও হতো তাহলেও কিন্তু এক্সটা তখন নেগেটিভ হয়ে যেত, অবভিয়াসলি এক্স নেগেটিভ হতো, কিন্তু এক্স স্কয়ার আকারে আছে, তাহলে কম্প্রেশন হোক
বা ইলংগেশন হোক, যাই হোক না কেন, আমরা ইউএক্স ইকুয়াল টু সবসময় জন্য ইউজ করতে পারবো কত, হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং ন্যাচারাল পজিশন থেকে কম্প্রেস করুক বা ইলংগেট করুক। ওকে, যদি আমাদের একটা প্রবলেম দেয়, এবার কিরকম বলছে প্রবলেমটা, এই প্রবলেমটা থাক যে ইনিশিয়ালি একটা স্প্রিং তার ন্যাচারাল পজিশন থেকে প্রথমে হচ্ছে আমি x1 ইলংগেট করলাম, তারপর ফার্দার আবার এখানে আসার পর আবার তাকে আমি x2 অ্যামাউন্ট অফ ইলংগেট করলাম। তাহলে সেকেন্ড স্টেপে আমার ওয়ার্ক ডান কত হবে, তাহলে সেকেন্ড স্টেপের ওয়ার্ক ডান, তাহলে আবার এটা হয়ে গেল আমার ইনিশিয়াল পজিশন, এটা হয়ে যাবে তখন ফাইনাল পজিশন। তখন আমরা কিন্তু প্রথম ক্ষেত্রে যখন এখান থেকে এই অবধি এসছে, তখন এখানে ইউ আই ইকুয়াল টু কত লিখবো, তাহলে হাফ কে x1 স্কোয়ার, x1 অ্যামাউন্ট ইলংগেট হয়েছে। আর তারপর এখান থেকে পুরোটা যদি আমরা বলি x2 অ্যামাউন্ট অফ ইলংগেট হয়েছে নর্মাল পজিশন থেকে, তাহলে আবার পরবর্তীকালে তাহলে u2 বা uf ইকুয়াল টু আমরা তখন ইউজ করব হাফ কে x2 স্কোয়ার, মাইনাস করে দাও, অ্যাকচুয়ালি কিন্তু আমরা এই জিনিসটাই পাবো। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস অফ uf মাইনাস uy করে, যেটা দাঁড়াবে। তাহলে আমাদের এখানে যদি বলে এক্সটার্নাল এজেন্সি কত ওয়ার্ক ডান করেছে এখানে, তাহলে ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ইউ। যদি এক্সটার্নাল এজেন্সির ওয়ার্ক ডান হয় তাহলে ডেল্টা ইউ মানে হচ্ছে তোমার ইউএফ মাইনাস ইউআই। আর যদি বলে সিস্টেম কতটা ওয়ার্ক ডান করেছে বা স্প্রিং ফোর্স কতটা ওয়ার্ক ডান করেছে, এটা হচ্ছে এক্সটার্নাল ইউএফ মাইনাস ইউআই, ইউএফ ইকুয়াল টু দিস, ইউআই ইকুয়াল টু দিস। আর যদি বলে হচ্ছে তোমার সিস্টেম এক্সটার্নাল এজেন্সি তো করলাম, আর যদি বলে সিস্টেম কতটা করেছে তাহলে মাইনাস ডেল্টা ইউ, দেন হয়ে যাবে ইউআই মাইনাস ইউএফ। ওকে, এই হয়ে গেল আমাদের। চলো নেক্সট। একটা স্প্রিং এরিয়া একটা প্রবলেম। এখানে প্রথমে এম মাস যোগ করা আছে। ইনিশিয়ালি স্প্রিংটা হচ্ছে আনস্ট্রেসড, তাহলে কি হবে কনসিকুয়েন্সগুলো প্রথমে বলি। তাহলে এটা মনে করো এ পয়েন্টে আমাদের স্প্রিং যেহেতু নর্মালি ন্যাচারাল পজিশনে আছে, তাহলে স্প্রিং ফোর্স এফএস ইকুয়াল টু আমাদের ফর্মুলা ছিল কত, মাইনাস কে এক্স, কিন্তু এখানে এক্স ইকুয়াল টু 0, তার মানে আমাদের এফএস অ্যাট দি পয়েন্ট এ ইকুয়াল টু 0। তাহলে এ পয়েন্টে যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে আমরা এ পয়েন্টে যদি আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা হয়, তাহলে নিচের দিকে আছে হচ্ছে শুধুমাত্র মাস এমজি, কিন্তু স্প্রিং ফোর্স বলে কিছু নেই। তার মানে ও নেট ফোর্স এফ নেট ইকুয়াল টু এখানে এমজি। তার মানে এখানে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু পাওয়া যাচ্ছে জি এবং নিচের দিকে, তাই এটা নিচের দিকে আস্তে 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 নামবে। যত নিচের দিকে নামবে তাহলে এলংগেশন হচ্ছে এক্স পাওয়া যাচ্ছে, এক্স যে মুহূর্তে পাওয়া যাবে তাহলে স্প্রিং ফোর্স একটা উপরের দিকে কাজ করা শুরু করে দেবে। যখন এটা বি পয়েন্টে এসে পৌঁছলো, তাহলে তখন এই ডিসটেন্সটা যদি আমরা বলি এক্স নট, কখন এক্স নট, যখন হচ্ছে উপরের দিকের হচ্ছে কে এক্স নট মানে স্প্রিং ফোর্স আর নিচের দিকের এম জি, এই দুটো যখন সেম, উপরের দিকে স্প্রিং ফোর্স কে এক্স নট আর নিচের দিকের এম জি হচ্ছে বি পয়েন্টে যখন আছে, এটা বি পয়েন্টের করেসপন্ডিং ফিগার, দুটো যদি সেম হয়ে যায় তাহলে আমাদের এক্ষেত্রে এফ নেট ইকুয়াল টু 0 কখন, তার মানে কে এক্স নট ইকুয়াল টু হচ্ছে আমাদের এমজি, এবং এই কেসে আমাদের অ্যাক্সিলারেশন ইকুয়াল টু 0। অ্যাক্সিলারেশন ইকুয়াল টু 0 মিন্স দিস ইজ ইকুইলিব্রিয়াম, এ ইকুয়াল টু 0। এবং সেই অবস্থায় আমাদের তাহলে ইলংগেশনটা কত হয়েছে, এক্স নট ইকুয়াল টু এমজি ডিভাইডেড বাই কে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম একটা স্প্রিং কতটা অ্যামাউন্ট অফ এলংগেশনটা হয়, দ্যাট ইজ তার ওয়েট mg ডিভাইডেড বাই স্প্রিং কনস্ট্যান্ট x নট ইকুয়াল টু mg বাই k। কিন্তু এখানে অ্যাক্সিলারেশনটা 0 হয়েছে বটে, কিন্তু ভেলোসিটিতে 0 হয়নি, কারণ এখান থেকে এই অবধি যে এসছে ওর ভেলোসিটি ক্রমাগত ভেলোসিটি একটা থাকবে, অ্যাক্সিলারেশন 0 হয়েছে কিন্তু ভেলোসিটি 0 না। তাহলে ভেলোসিটি যদি 0 না হয়, তাহলে এই অবস্থায় আমরা বলতে পারি যে এর পরবর্তীকালে আস্তে আস্তে স্পিড আরো x নট, এখানে হচ্ছে ভি ম্যাক্সিমাম, এই পজিশনটাই হচ্ছে ম্যাক্সিমাম ভি।
এবং এরপরে যদি আরো যায়, এরপরে যদি এখন আরো যাবে, কেন ভি আছে বলে, নিচের দিকে এখনো ভি আছে, ইলংগেশন হতে থাকছে, তাহলে এক্স এর ভ্যালু আস্তে আস্তে বাড়ছে, তাহলে স্প্রিং ফোর্স উপরের দিকে বাড়ছে, কিন্তু নিচের দিকে এমজিটা সেমই আছে, তাহলে নিচের দিকে এমজি সেম, উপরের দিকে আপওয়ার্ড ফোর্স বাড়ছে, তাহলে অবভিয়াসলি তখন রিটার্ডেশন কাজ করছে, উপরে যাচ্ছে নিচের দিকে এবং ফোর্স কাজ করছে, এফেক্টিভ ফোর্স উপরের দিকে। তাহলে এমন একটা পজিশনে আসবে যেখানে মোমেন্টারিলি পার্টিকেলটা জিরো হয়ে যাবে, মোমেন্টারিলি রেস্ট। রাইট, তাহলে এই অবস্থায় মোমেন্টারিলি যদি রেস্ট হয়ে যায়, তাহলে এই অবস্থায় হচ্ছে পার্টিকেলটার ম্যাক্সিমাম ইলংগেশন, এটা আগের ছিল ম্যাক্সিমাম ফোর্স, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ইলংগেশন, মোমেন্টারিলি রেস্ট। এবার আমাদের যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কতটা এখান থেকে এই সি পর্যন্ত এই ডিসটেন্সটা কত, দেখো এখানে পোটেনশিয়াল এনার্জি কতটা অ্যামাউন্ট অফ ইনক্রিজ করেছে, এম ইনটু এটাকে ম্যাক্সিমাম যদি এক্সএম হয়, তাহলে আমরা আগের দিনের মতো যদি ওয়ার্ক এনার্জি থিওরেম ইউজ করি এখানে, তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে ম্যাক্সিমাম কতটা অ্যামাউন্ট অফ ইলংগেশনটা হয়েছে বের করতে পারবো। এ পয়েন্টে কাইনেটিক এনার্জি ইনিশিয়ালি কে ইকুয়াল টু 0 কাইনেটিক এনার্জি, আর বি পয়েন্টে কাইনেটিক এনার্জি কে বি নট ইকুয়াল টু 0, আর ফাইনাল সি পয়েন্টে কাইনেটিক এনার্জি আবার এখানে মোমেন্টারি রেস্ট, তাহলে কে সি ইকুয়াল টু 0। তাহলে এ থেকে সি পর্যন্তর মধ্যে আমাদের ডেল্টা কে দ্যাট ইজ ইকুয়াল টু 0, এ থেকে সি এইটুকু মোশনের মধ্যে যখন ম্যাক্সিমাম ইলংগেশন হয়েছে। কি কি ফোর্স কাজ করছে, নিচের দিকে এমজি কাজ করছে, উপরের দিকে হচ্ছে আমাদের স্প্রিং ফোর্স কাজ করছে, এই দুটোই ফোর্স আছে। এমজির জন্য কতটা ইলংগেশন হচ্ছে, এমজি ইনটু এক্স নট, নিচের দিকে এমজি কাজ করছে, ম্যাক্সিমাম ইলংগেশন এক্সএম, তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, আমি এটা স্টেপ করে করি, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে ডাব্লিউ এমজি প্লাস ডাব্লিউ এস ইকুয়াল টু ডেল্টা কে ইকুয়াল টু 0। তা ডাব্লিউ এমজি ইকুয়াল টু কত, এম ইনটু জি ইনটু এক্সএম, আর ডাব্লিউ স্প্রিং কত, স্প্রিং এর জন্য ওয়ার্ক ডান আমরা দেখেছিলাম মাইনাস হাফ কে এক্স স্কোয়ার হয়, তাহলে মাইনাস হাফ কে ইনটু এক্স এম স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ডাব্লিউ এক্স এম ই হবে, ম্যাক্সিমাম ইলংগেশন চাওয়া হয়েছে, তাহলে এখান থেকে এদিক ওদিক করে নিই, তাহলে এম জি ইন্টু এক্স এম ইজ ইকুয়াল টু হাফ কে এক্স এম স্কোয়ার, একটা এক্স এম কেটে যাচ্ছে, তাহলে এক্স এম ইকুয়াল টু দাঁড়িয়ে গেল 2mg ডিভাইডেড বাই কে, এক্স এম ইকুয়াল টু পেয়ে গেলাম 2mg বাই কে, whereas এক্স এম ইকুয়াল টু পেয়েছি এক্স এমজি বাই কে, তার মানে কি বলতে পারি ম্যাক্সিমাম ইলংগেশন এক্স এম দ্যাট ইজ ইকুয়াল টু টুয়াইস অফ এক্স নট। তাহলে আবার ব্যাপারটা একটু করে রিপিট করলে কি হলো, বললাম এ পয়েন্টে চট করে এ পয়েন্টে ভেলোসিটি 0 ছিল, এখানে আস্তে আস্তে স্পিড ইনক্রিজ করেছে, বি পয়েন্টে ম্যাক্সিমাম ইকুইলিব্রিয়াম, তারপর আরো ইলংগেশনের সময় ভেলোসিটি কমছে, কমতে 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 এই পয়েন্টে 0 হয়ে গেছে, মোমেন্টারি 0। তাহলে আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম এখান থেকে ইউজ করে পাওয়া গেল। এবার যদি বলা হয় বি পয়েন্টে, তাহলে ফাইন্ড দি ভেলোসিটি অফ দি পার্টিকেল এট দি পয়েন্ট বি দ্যাট ইজ ভি ম্যাক্সিমাম, আবার ওয়ার্ক এনার্জি থিওরেম চলে আসি, তাহলে আমাদের এখানে তখন এ থেকে বি এইটুকু মোশনের জন্য আমরা দেখব, তাহলে এখানে কি কি ফোর্স কাজ করছে, গ্র্যাভিটি কাজ করছে, গ্র্যাভিটি কতটা ওয়ার্ক ডান, গ্র্যাভিটির ওয়ার্ক ডান হচ্ছে mg ইনটু g ইনটু x x নট এ পয়েন্টে, বি পয়েন্টে গ্র্যাভিটি ওয়ার্ক ডান, আর স্প্রিং এর ওয়ার্ক ডান মাইনাস হাফ কে ইনটু x নট স্কয়ার মাইনাস x নট স্কয়ার ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, এখানে কাইনেটিক এনার্জি 0 আর এখানে কাইনেটিক এনার্জি হচ্ছে v যদি ধরে নেওয়া হয়, তাহলে হাফ m v স্কয়ার। তাহলে এই ইকুয়েশনে x নট এর ভ্যালু আমরা কত জানা আছে, x নট ইকুয়াল টু mg বাই k বসিয়ে দিই, তাহলে mg x নট এর ভ্যালু mg ডিভাইডেড বাই k মাইনাস হাফ k ইনটু mg বাই k তার স্কয়ার ইকুয়াল টু পাবো হচ্ছে হাফ m v স্কয়ার। ঠিক, এই উপরের পোরশনটা একটু অফ করে দিচ্ছি। তাহলে এখান থেকে আছে m স্কয়ার g স্কয়ার ডিভাইডেড বাই k মাইনাস হাফ ইনটু k ইনটু আবার m স্কয়ার g স্কয়ার ডিভাইডেড বাই k স্কয়ার ইকুয়াল টু হাফ m v স্কয়ার।
এখানে একটা কে চলে গেলে থাকছে এম স্কোয়ার জি স্কোয়ার বাই কে মাইনাস এম স্কোয়ার জি স্কোয়ার টু কে, তাহলে এম স্কোয়ার জি স্কোয়ার ডিভাইডেড বাই টু কে ইকুয়াল টু হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। টু টু কেটে গেছে, এম এম একটা কেটে গেলে তাহলে থাকছে হচ্ছে এখানে এম জি স্কোয়ার বাই কে ইকুয়াল টু ভি স্কোয়ার। और এখান থেকে তাহলে মিড পয়েন্টে ভেলোসিটি মানে মিড পয়েন্ট বলতে বি পয়েন্টে ভেলোসিটি ম্যাক্সিমাম ভেলোসিটি ইকুয়াল টু জি ইন্টু রুট ওভার অফ এম বাই কে। তাহলে বি পয়েন্টে ভেলোসিটি আমরা এখান থেকে বি পয়েন্টে নোট করলাম। তাহলে আজকে আমরা পোটেনশিয়াল এনার্জি সম্বন্ধে মেইনলি দেখতে পেলাম। পোটেনশিয়াল এনার্জি কত রকমের হয়, অ্যাবসলিউট পোটেনশিয়াল এনার্জি ব্যাপারটা অ্যাকচুয়ালি আমাদের আসে না। অ্যাবসলিউট পোটেনশিয়াল এনার্জি যেটা আমাদের অ্যাকচুয়ালি চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি কনসেপ্টে আসে, সেখান থেকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি এবং কিছু বেসিক প্রবলেমস নিয়ে আমরা ডিসকাস করলাম। আমরা পরে একটা টোটাল একটা ক্লাস রাখবো যেখানে হচ্ছে পুরোপুরি প্রিভিয়াস ইয়ার জয়েন্ট এন্ট্রান্স বা জিমেন্সে যে কোয়েশ্চেন্সগুলো এসছে সেগুলো সলিউশন করা। ঠিক আছে, তাহলে আশা করছি এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে, কমেন্ট সেকশনে জানিও।